আমার ভিউয়ার্সরা সবাই এসে আমাকে কমেন্ট করছে, দিদি গ্রুপ নিয়ে এত কিছু চলছে, শুনলাম তুমি ওই গ্রুপে আছো, তাহলে তুমি কেন কিছু বলছো না? আমি দেখছি, সব কিছু শুনছি, ভাবছি মানুষ কিভাবে এইভাবে পরিবর্তন হয়, মানুষ তার চেহারাটাকে কিভাবে পাল্টে ফেলে। তা যেটা বলছিলাম, একটা ফোন এসেছিল, সেই জন্য কেটে দিলাম, একটু পজ করলাম। যাই হোক, গ্রুপ নিয়ে তো কিছু বলতেই হবে, যখন গ্রুপের নামে এমন একটা নিন্দা উঠেছে যে গ্রুপ থেকে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, সেই গ্রুপে যখন আমি আছি আমারও তো কিছু বক্তব্য থাকতে পারে। তাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আমিও অনেকটাই ভালো আছি। মানসিক দিক দিয়ে ভালো নেই, শারীরিক দিক দিয়ে ভালো থাকলেও মানসিক দিক দিয়ে ভালো নেই। কাজের চাপ, সবার ভিডিও ভালো করে দেখতে পাচ্ছি না, তার মধ্যে থেকে যতটুকু দেখছি। আর মন্দিরা, নিপা, পাপিয়া এদের নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আর সন্দীপের দিকে খেয়াল করতে পারিনি। আজকে আমি একটা লাইভে দেখলাম, আমাদের যে গ্রুপটা আছে বর্তমানে, এখনো আছে, যে গ্রুপটা তৈরি করেছিল সীমা, সেখানে আমি একজন সদস্য। গ্রুপের প্রথম দিন থেকেই আমি আছি। অবশ্য গ্রুপে সময় দিতে পারি না, কারণ আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকি। গ্রুপের মধ্যে সময় দিত কারা? সময় দিত যারা ক্রিয়েটার নয়, যারা ভিউয়ার্স, যারা সন্দীপকে সাপোর্ট করতো, তাদের নিয়ে মূলত গ্রুপটা, এবং তারাই বেশিরভাগ সময় এখানে সময় দিতে পারত। আমি, সোমাদি, দেবশ্রী, তারপরে সীমা, আমরা খুব কম গ্রুপে যদি ওদের মধ্যে গন্ডগোল বাঁধতো, তবেই আমরা এসে কিছু কথা বলে তাদের শান্ত করতাম। অবশ্য দেবশ্রী, সোমাদি খুব রিসেন্ট ঢুকেছে, গ্রুপের প্রথম থেকে আমি আছি। যাই হোক, এখানে আমি লিসাকে কতগুলো কথা বলবো। প্রথমে বলি মধুমিতা এবং দিয়া। দিয়া আজকে আমাকে একটা মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। দিয়া বলছে, দেখলে আন্টি, আমরা কিছুই করিনি, কিন্তু বিনা কারণে আমাদের দোষারোপ করেছে, আমরা গ্রুপ থেকে বেরিয়ে গেছি। ভালোই করেছি, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। অবশ্যই ঠিক। দেখো, মিষ্টি নিয়ে যে কথা হয়েছিল সেটা একটা কাকতালীয় কথা, ওটা আড্ডা ইয়ার্কির ছলেই সব কিছু সলভ হয়ে গেছে। কিন্তু এই যে দিয়ার ফেক আইডি নিয়ে এখানে ওখানে গিয়ে সন্দীপ সীমার নামে নোংরা কথা বলা, সীমার স্বামী মারা গেছে এটা রটানো, এটা এই দিয়ার আর মধুমিতার নামে দোষ দেওয়া হয়েছিল। এখন বোঝা যাচ্ছে না, ফেক আইডিটা ওদের না, ফেক আইডিটা অন্যজনের। সর্ষের মধ্যে ভূত। আজকে লিসা আমাদের চোখের মণি ছিল, সন্দীপদের বাড়ি এসেছিল, এবং ওই পিকনিকের আয়োজনটা লিসার জন্যই হয়েছিল। লিসা আসছে, সেই জন্যই তড়িঘড়ি করে ওই পিকনিকটা হয়েছিল, এবং সেই জন্যই গ্রুপটা তৈরি হয়েছিল। আমরা কোনোদিন ভাবতেই পারিনি লিসা এরকম একটা ক্যারেক্টার বেরোবে। তা লিসার কাছে আমার প্রশ্ন, লিসা ওই গ্রুপে কোথায় এই টাকা পয়সা লেনদেন হতো? আমি তো জানতে পারিনি। এই যে জাস্টিস ফর সন্দীপ যে গ্রুপটা হয়েছে, এই গ্রুপে কোথায় টাকা পয়সা লেনদেন হতো? টাকা পয়সা লেনদেন হলে তো আমরা জানতাম। আর এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে সীমা, তৈরি করেছে সীমা। কিন্তু আজকে তো আরো 7টা গ্রুপের নাম শুনলাম, আরো 7খানা গ্রুপ তৈরি হয়েছে, তার নাম শুনলাম। আজকে প্রথম শুনলাম যে এই গ্রুপ বাদ দিয়ে আরো 7টা গ্রুপ আছে, এবং সেই সব গ্রুপগুলো নাকি ক্রিয়েট করেছে লিসা, এবং ওই সব গ্রুপের অ্যাডমিনও লিসা। তাহলে এখানে সীমা কি করে গ্রুপ থেকে টাকা ইনকাম করছে আমার বোঝা যাচ্ছে না। আচ্ছা লিসা, তোকে আজকে আমি একটা কথা বলি। আন্টি বলে জড়িয়ে ধরেছিলি আন্টি বলে। যখন গিফটগুলো তুই সীমার হাতে তুলে দিচ্ছিলি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম তুই গিফট দিচ্ছিলি, কোনটা সন্দীপের মায়ের, কোনটা সন্দীপের, কোনটা কিষানুর, কোনটা সীমার। আমি, সোমাদি, আমরা সবাই মিলে দেবশ্রী আমরা দেখছিলাম। তা তখন তুই আমাকে পাশে ডেকে নিয়ে বলেছিলি, আন্টি আমি জানতাম না তুমি আসবা, তুমি যদি আসবা জানতে তোমার জন্য গিফট আনতাম। আমি তখন তোকে কি বলেছিলাম, আমার গিফটের দরকার হবে না, তোরা ভালোবাসা দিস, আমার ভিডিওগুলো দেখিস, মেসেজ কমেন্ট করিস, এটাই আমার বড় পাওনা। তো বলছে, না আন্টি, আমি যদি এবার কোনোদিন ইন্ডিয়ায় আসি তোমার জন্য গিফট আনবো। আমি তোকে বলেছিলাম, না আমার গিফট দরকার নেই, আমি তোদের জন্য কিছু করতে পারি না, তোদের সময় দিতে পারি না। তা লিসা, সীমা বেআইনিভাবে টাকা নিচ্ছে। সীমা যে টাকা তুলেছে সে টাকা সন্দীপদের কাছে সব পৌঁছাচ্ছে না, সে পার্সেন্টেজ নিচ্ছে। এই কথাটা তুই আমাকে বলতে পারিসনি কোনোদিন? হ্যাঁ, সীমার কাছে টাকা আসে এবং গিফট আসে সীমার ঠিকানায়, এটা আমি জানতাম। এবং সীমাকে আমি একদিন বলেছিলাম, সীমা ওই গিফটগুলো তো সন্দীপের ডাইরেক্ট ওর বাড়িতে দিতে পারে, তোমার কাছে দিচ্ছে, এটা নিয়ে না তোমাকে একদিন কৈফিয়ত জারি করতে হবে, এটা নিয়ে তোমাকে একদিন ভুগতে হবে। লোকে টাকার কথা গন্ধ শুনলেই সেখানে কিন্তু আঙুল তোলে। তা সীমা বলেছিল, আমার কাছে সব প্রমাণ আছে, কে কত দিচ্ছে কি না দিচ্ছে, আঙুল যদি তোলে আমি জবাব দিতে পারবো। ব্যাস এইটুকুতে খতম আমার কথা। আমি আর কোনোদিন জিজ্ঞেস করিনি কে দিল, কোথা থেকে এলো, কত টাকা দিল। এবার একটা জিনিস আমি খোলসা করি, সীমার বর নাকি কেপিসিতে ভর্তি হয়েছে, বিনা পয়সায় ওখানে ট্রিটমেন্ট হয়, আমাদের দালাল বলেছে, সেখানে নাকি কোনো পয়সা লাগে না। এবার তোকে উত্তরটা আমি দিই, সীমা দেবে কিনা জানি না,
কেপিসিতে দুরকম ব্যবস্থা আছে, একটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হয়, আর একটা টোটালি মানে প্রাইভেট নার্সিংহোমের মতো ট্রিটমেন্ট হয়, সেখানে পয়সা লাগে, বেড ভাড়া দেওয়া লাগে, সমস্ত কিছু কেনা। তা সীমার বর প্রথম দুবার যে ভর্তি হলো তখন স্বাস্থ্যসাথী কার্ড নেয়নি। প্রথমবার যেদিন সীমার বরকে নিয়ে সীমা বেরোলো, ভোরবেলা ভোর 5টার সময় আমার কাছে ফোন এসেছে, গীতাদি শুভকে নিয়ে বেরিয়েছি, আমার হাতে বেশি টাকা পয়সা নেই, তা তুমি যদি আমাকে কিছু টাকা দিতে পারতে আমার ভালো হতো, আমার পেমেন্টটা পেলে আমি আবার খরচা করতে পারবো, আর আমি শুভর টাকা পয়সা কোথায় আমি জানি না। আমি চোখ মুছতে মুছতে বাসি বিছানায় 10,000 টাকা সীমাকে পাঠিয়েছিলাম। সীমা বললে, গীতাদি তুমি 10,000 টাকা দিলে? আমি দেখো তুমি রুগী নিয়ে যাচ্ছ, বর্তমানে আমার কাছে আছে, আমি দিলাম, তুমি ওর ট্রিটমেন্ট করে বাড়ি ফিরিয়ে আনো, কারণ আমার স্বামী মারা গেছে আমি জানি। আমি কিচ্ছু না দেওয়ার পরে আমি ইন্ডিয়ান ব্লগার আমাদের মুনকে বলেছিলাম যে সীমা এই করেছে, আমি চেয়েছি, বলে ভালো করেছো গীতাদি, খুব ভালো করেছো, আজকে দেখো তোমার স্বামী নেই, আরেকজনের স্বামীকে বাঁচানোর জন্য যে তুমি টাকাটা দিলে খুব ভালো কথা, দিয়ে দিয়েছো। পেমেন্ট পাওয়ার পরেই সীমা সেই টাকাটা আমাকে ফেরত দিয়েছে। আমি বললাম এত তাড়াতাড়ি? আমার তো এখনই দরকার ছিল না, আরো কিছুদিন পরে দিতে পারতে। তা বললো, না গীতাদি আমার পেমেন্ট ঢুকে গেছে, তোমার কাছ থেকে যেমন আমি নগদ পেয়েছি নগদ দিয়ে দিলাম, আমার 10,000 টাকা সঙ্গে সঙ্গে আমি অফিস যাচ্ছিলাম তখন আমাকে ফেরত দিয়েছে। প্রথমে দিল 7,000 টাকা, তারপরে দিল 3,000 টাকা, বলছিল 3,000 টাকা দুদিন পরে দাও। আমি ঠিক আছে, তোমার সময় মতো তুমি দিও। তারপরে বললো, না গীতাদি হয়ে যাচ্ছে, তোমাকে 3,000 দিয়ে দিলাম, আবার 3,000 টাকা পাঠিয়ে 7,000 টাকা আমাকে দিয়ে দিল। তখন আমি বলছি খরচ কেমন হচ্ছে? বলছে ভালোই খরচ হচ্ছে গীতাদি, কি করে সামলাবো? তা তোমাদের আশীর্বাদে কয়েকজন আমাকে হেল্প করেছে, বলেছে যে টাকা তোমার ফেরত দিতে হবে না, এটা শুভর চিকিৎসার জন্য দিলাম। আমি যে ভালো কথা, খুব ভালো কথা, এই সময় তোমারও হাতে টাকা নেই, খুব ভালো হয়েছে। ওকে 20,000 টাকা হেল্প করেছিল, টোটাল 30,000 টাকা চিকিৎসা বাবদে বাইরে থেকে গেছে, আমার 10,000 টাকা, বাইরের 20,000 টাকা, 30,000 টাকা আমার 10,000ও ফেরত দিয়েছে। এবং আমি তখন সীমাকে বলেছিলাম, সীমা স্বাস্থ্যসাথী কার্ড ওখানে চলে না? বলছে জানি না গীতা দিয়া, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি ভর্তিও হইনি, আর দেখো স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করলে ওর ট্রিটমেন্ট ভালো হবে কি না হবে আমি তো জানি না, এবার দরকার নেই। আমি যে তবুও বাড়িতে ফোন করো, তখন ওর মেয়ে বলেছে না করতে হবে না, তুমি এমনি ট্রিটমেন্ট করো। পর 2বার না 3বারও স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াই ট্রিটমেন্ট করিয়ে এনেছে। শেষের বার আমরা সবাই ওকে বলেছি তুমি স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করো। পরে আমাকে বললো, গীতাদি স্বাস্থ্যসাথী কার্ডে ভালোই ট্রিটমেন্ট হয়, ওখানে একটুখানি দৌড়োদৌড়ি বেশি করতে হয়, করো না। এই লাস্ট বার ও স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট করিয়ে এনেছে। তাও সেদিন আমাকে বিলগুলো দেখালো, ও যে বিলগুলো দেখালো স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করার পরে, ওই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ইয়ে হয় না, মানে ট্রিটমেন্টটা হয় কিন্তু কোনো পরীক্ষা যেগুলো টেস্ট হয় না, টেস্টগুলো বাইরে থেকে করাতে হয় এবং টাকাগুলো বেশি নেয়, টাকা দিতে হয়, এখানে স্বাস্থ্যসাথী কার্ডে হয় না। তাহলে চিকিৎসার জন্য যে টাকার কথাও বলেছে আজকে মিলে গেল আমার সঙ্গে যা বলেছে, এবং আজকে দেখাও গেল সেটা যে 19,000 টাকা তার ট্রিটমেন্টের জন্য 19,000 কত টাকা ঢুকেছে। সীমা একটা চ্যালেঞ্জ দিয়েছে, লিসা তোকে চ্যালেঞ্জটা দিয়েছে, তুই যদি প্রমাণ করতে পারিস সীমা টাকা ঘাবলা করেছে, ওই ইউটিউব ছেড়ে দেবে। তোকে টাকা দিতে চেয়েছিল সীমা, তোকে 10,000 টাকা অফার করেছিল, এটা যদি তুই প্রমাণ করতে পারিস ওই ইউটিউব বন্ধ করে দেবে। দেখ না ওর ইউটিউবটা বন্ধ করাতে পারিস কিনা, তাহলেই তো সমস্যাটা মিটে যায়, তাই না? সবার ওকে নিয়ে অনেক অনেক জ্বালা, অনেক যন্ত্রণা ওকে নিয়ে, অনেক জ্বালা যন্ত্রণা ওকে নিয়ে, তো দেখ না ও চ্যানেলটা বন্ধ করতে পারিস কিনা। লিসা তোকে বলছি, তুই না সন্দীপ দাকে ভালোবেসেছিলি, সন্দীপ দার হয়ে তুই লড়াই করতিস কমেন্ট বক্সে গিয়ে, আর সেই সন্দীপকে নিয়ে এত বড় একটা ঘৃণ্য চক্রান্ত করতে তোর একটুও বাঁধলো না? আমার না বিশ্বাস হচ্ছিল না, আমার বিশ্বাস হচ্ছিল না তুই এই চক্রান্তটা করতে পারিস। কিন্তু যখন অন্য জায়গায় গ্রুপের নাম, তোর তোর মানে মোবাইলের হোয়াটসঅ্যাপ মেসেজ যখন রিভিল হচ্ছে না, আমি অবাক হয়ে গেলাম, এই কি সেই লিসা যে সন্দীপ দাকে ভালোবেসে সন্দীপের ছেলের জন্য বাংলাদেশ থেকে ঝনাত খনাত চলে এসেছিল? তুই আমাদের একবার বলতে পারতিস, আমি ছিলাম, দেবশ্রী ছিল, সোমা ছিল, আমরা তো এই বড় গ্রুপে, তুই তো আমাদের ওই তোর আরো যে এই গ্রুপের বহির্ভূত 7টা গ্রুপ ছিল সেখানে তো আমাদের নিসনি তো, তাহলে আমরা কি করে জানবো তোদের মধ্যে ঘটনা? তুই তো একবার বলতে পারতিস, গীতান্ত্রী সীমাদি কিন্তু ঠিক করছে না, ওনার মধ্যে দুর্নীতি ঢুকে গেছে, একবার বলতে পারতিস, আমরা সীমাকে চেপে ধরতাম, দেখতাম সীমা কি করতো। কিন্তু তুই কি করলি? তুই যে সীমাদিকে মায়ের জায়গা দিয়েছিলি তাকে নিচে নামানোর জন্য সব রকম চেষ্টা করছিস। তুই প্রমাণটা দে, শুধু প্রমাণটা দে, আমিও দেখতে চাই সীমা যদি কোনো ঘাবলা করে থাকে, আমরাও সীমাকে বুঝিয়ে দেব যে ঘাবলা করার পরিণতিটা কি। তুই একবার প্রমাণ কর না যে সীমা কত টাকা পেয়েছে আর কত টাকা সন্দীপকে দিয়েছে আর কত টাকা রেখে দিয়েছে। আমিও এই সন্দীপকে যখন গিফট দিয়ে নিয়ে এত কথা উঠলো, আমি তখন বলেছিলাম যে তোরা বারণ কর না, তোরা কেন এইভাবে গিফটে আনছিস,
সন্দীপ একবার বারণও করলো, কিন্তু যারা গিফট দেয় তারা পাগলের মতো ভালোবাসে কিষাণুকে, তারা দেবেই, তারা দেবেই। আমাকে 2-3 জন এসে কমেন্ট করেছিল যে আমি আন্টি আমরা কিষাণুকে গিফট দিতে চাই, কিভাবে দেব? আমি তখন বলেছিলাম হয় সীমা না হয় সন্দীপের সঙ্গে যোগাযোগ করো, আমি এই ব্যাপারটার মধ্যে ঢুকবো না, কারণ আমার সময় নেই, আমি ঢুকবো না। কেননা টাকা পয়সা যেখানে, আমি সেখান থেকে দূরে থাকি, আমি দূরে থাকি। কিন্তু সীমা দায়িত্ব নিয়েছিল, খেসারত তো তাকে দিতেই হবে। ভুল সীমার এইটুকু আছে যে সে নিজে কলঙ্কের ভাগী হলো কিষাণুর জন্য। তবে আমি বলবো যারা কিষাণুকে কিছু দিতে চাও তারা ডাইরেক্ট কিষাণুকে দিও, সন্দীপকে দিও, প্লিজ দয়া করে আর সীমাকে এর মধ্যে টেনো না, কারণ তার ইমেজ নষ্ট করার জন্য তার কাছের মানুষই যথেষ্ট। আজকে দিয়া মধুমিতা এরা 2 বোন ছিল, এরা এসেছিল সন্দীপের বাড়িতে পিকনিক করতে, আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল। লিসা আমরা সব একসঙ্গে হইচই করেছি। সীমা এসেছিল সবার পরে, যখন মাংসটা চড়ানো হবে তখন সীমা এসেছিল। তার আগে আমাদের টিফিন, আমাদের লাইভ, আমাদের খাওয়া, মানে অনেক আড্ডা গল্প গুজব হয়ে গেছে। তার মধ্যে ওইটুকু সময়ের মধ্যে লিসা নাকি বুঝে গেছিল যে সন্দীপের প্রতি সীমার ফিলিংস অন্যরকম। কই আমাদের তো বলিসনি কোনোদিন লিসা, আমাদের তো বলতে পারতিস আন্টি তোমরা চোখে পট্টি পড়ে আছে, এগুলো দেখতে পাচ্ছ না, কোনোদিন তো বলিসনি। গ্রুপ মানে কি? গ্রুপটা তৈরি হয়েছিল ভাবের আদান প্রদানের জন্য, টাকা পয়সার জন্য নয়। একে অপরের সঙ্গে মানে কথাবার্তা বলার জন্য তোরাই তো গ্রুপে থাকতিস, আমরা কি থাকতাম? সীমাকেও দেখতাম না, সপ্তাহে একদিন মাঝে মাঝে গ্রুপ কল করে আমরা ভিডিও চ্যাটিং করে 10 মিনিট কি 5 মিনিট কথা বলতাম, তাও প্রতিদিন না, মাসে একবার কি 2বার হয়েছে মোটাই, এই যাবৎকালে মনে হয় 2বার হয়েছে। তোরা কিন্তু কথা বলতিস, তোরা যারা ক্রিয়েটার না ভিউয়ার ছিলিস, তারা প্রতিনিয়ত গ্রুপের মধ্যে পকর 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 করতিস। ওই 2 বোনকে তুই ফেক আইডি বানিয়ে ছোট করেছিস। আজকে আমি প্রথম দিন সীমাকে বলেছিলাম, সীমা মধুমিতা আর দিয়াকে এইভাবে ওপেনলি তোমার বলাটা ঠিক হলো না লাইভে। আজকে দেখলে তো সীমা সেই ভুলটা স্বীকার করলো যে 2 বোনকে অবিশ্বাস করে ভুল করেছি। ভুল ওরা ছিল না, ভুল ছিল লিসা। আজকে না এখনো আমার মানে আমি ভাবতে পারছি না যে লিসা এরকম করবে। কেন করলি লিসা এটা? সত্যি কি তাহলে ওই ফোকলার দূত হয়ে এসেছিলি তুই সন্দীপদের বাড়িতে? ফোকলা বড় মুখ করে বলতো যে ওই গ্রুপে আমার একজন লোক আছে, সেই লোকটা তুই হয়ে গেলি লিসা। আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কত টাকা পয়সা লেনদেন হয়েছে কি না হয়েছে গ্রুপের অন্য সদস্যরা কিচ্ছু জানে না লিসা, তুই জানিস, তুই জানিস। বাকি যারা আছে, যারা দিয়েছে তারা জানে, আর সীমা জানে, সন্দীপ জানে। আমরা যারা এই গ্রুপে আছি, এই গ্রুপে কোনো দিন কোনো টাকা পয়সার কথা আলোচনা হয়নি। তবে সীমা আমাকে বলতো, গীতাদি এই দেখো এই জিনিসটা পাঠিয়েছে সন্দীপের জন্য, এইটা কিষাণুর জন্য, এটা আমার জন্য, সবটা দেখিয়েছে। তা আমি শুধু একটাই ভয় ছিল যে সীমা দেখো হিসেবটা ঠিক রেখো, কোনোদিন যদি প্রশ্ন ওঠে ঠিক মতো হিসেব দিতে পারবা তো? বলেছে হ্যাঁ গীতাদি আমি সব হিসেব দিয়ে দেব। এবার সত্যি কথা বলতে এই যে গ্রুপের মধ্যে তো কোনো টাকার কথা হয়নি, এই যে গিফট দেয়া, টাকা দেয়া, এগুলোর সঙ্গে আমি কোথাও জড়িত হতে চাইনি। কারণ আমার কাছেও 2-3 জন বলেছিল যে আন্টি আমি গিফট দিতে চাই। আমি বললাম সন্দীপের কাছে যাও না সীমার কাছে যাও, আমি দায়িত্ব নিইনি, কারণ আমার এই জিনিসটা আমার পছন্দ হয় না। সীমা বেশি দায়িত্ব নিয়ে ফেলেছিল, অতিরিক্ত দায়িত্ব নিয়ে এখন এই যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ভালো ভালো হওয়া ভালো, অতিরিক্ত ভালো হওয়া উচিত না। এবার সীমার বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, তাদেরও প্রমাণ করার দায়িত্ব যে সীমা সত্যিই দোষী। আমি চাই প্রমাণ হোক, কে দোষ কে নির্দোষী প্রমাণ হোক। আজকে তারা যদি প্রমাণ দিতে পারে, সীমা সেই প্রমাণ খণ্ডন করতে না পারলে সীমা দোষী। আর যদি সীমা প্রমাণ করে দিতে পারে আমি নির্দোষী, তাহলে সীমা নির্দোষী। এবার একটা চ্যালেঞ্জ দিয়েছে, সীমা যদি ওরা যদি প্রমাণ করতে পারে সীমা দোষী, তাহলে সীমা চ্যানেল ডিলিট করবে। আর যারা প্রমাণ দিতে পারবে না তারা কি করবে? তারা কি এই তাদের চ্যানেলটা নিয়ে কোনো চ্যালেঞ্জ করবে? আশা করি করবে না। তাহলে যার বুকের জোর আছে, যার কলজে জোর আছে, সেই কিন্তু চ্যালেঞ্জটা ছড়ে অ্যাকসেপ্ট করার দায়িত্ব অন্যদের। এবার বলি, প্রিয়ার ছেলেকে নিয়ে টাকা উঠেছে নাকি, টাকা উঠানো হয়েছে, এই ব্যাপারটা আমি পুরো জানি। আমি বলি, প্রিয়ার ছেলেকে নিয়ে যেদিন আমি ভিডিওটা করলাম যে প্রিয়া তোমার যদি প্রয়োজন হয় কিউআর কোড দিও, আমরা সেই কিউআর কোডগুলো শেয়ার করব। টাকা তুলে সীমাকে দেওয়ার কথা আমরা বলিনি। ওদের মধ্যে থেকেই কথা উঠেছিল আমরা প্রিয়ার ছেলেকে হেল্প করতে চাই। আমি তখন বলেছিলাম, এই গ্রুপে কথা হচ্ছিল যে প্রিয়া যদি হেল্প চায় তবেই প্রিয়ার ছেলেকে তোমরা হেল্প করো, ওর কিউআর কোডে ডাইরেক্ট টাকা দিও।
কেউ ওর জন্য টাকা তুলবে না। সীমাও এই একই কথা বলেছিল যে প্রিয়ার প্রয়োজন হলে প্রিয়া বলুক, তার কিউআর কোডের মাধ্যমে আমরা টাকা দেবো। এবার বাংলাদেশের লোক সহজে দিতে পারবে না ডাইরেক্ট, তারা হয়তো এক জায়গা করে ইন্ডিয়ায় টাকা পাঠিয়ে তারপরে হয়তো দিতে পারবে। বাংলাদেশের লোক ডাইরেক্ট কিউআর কোডে টাকা দিতে পারে না। আমি বলেছিলাম, আমরা সবাই বলেছিলাম যে প্রিয়া যে কিউআর কোড দেবে সেই কিউআর কোড আমরা শেয়ার করব। প্রিয়ার ছেলের জন্য 1 টাকা তোলা হয়নি, 1 টাকা, শুধু টাকা। হ্যাঁ, প্রিয়া যদি চাইতো আমরা সবাই দিতাম এবং ওর কিউআর কোড, ফোনপে গুগল পের কিউআর কোড আমরা শেয়ার করতাম, আমাদের চ্যানেলে শেয়ার করতাম, আমরা টাকা তুলতাম না। এই খবরটা আমি জানি এবং এটা নিয়ে আমাদের মধ্যে কথাও হয়েছে। কিন্তু প্রিয়া বলেছিল, আমি প্রিয়াকে ফোনও করেছিলাম, প্রিয়া বলেছিল প্রয়োজন হলে আন্টি বলবো, যতক্ষণ আমি পারবো ততক্ষণ চালিয়ে নেব। তাহলে যে বলা হচ্ছে প্রিয়ার ছেলের জন্য টাকা তোলা হয়েছে, এত মিথ্যে কথা। লিসা, তুই কি বলেছিস? তুই তুলেছিস নাকি টাকা লিসা প্রিয়ার ছেলের জন্য? আমরা জানি না তো, আমরা কেউ তো টাকা দিইনি। প্রিয়া আগে চাক, তার প্রয়োজন জানাক, কতটা তার প্রয়োজন, তবেই তো আমরা তাকে সাহায্য করব। আমি যতই গ্রুপে থাকি আর যাই করি, আমি কারোর কথা মতো ভিডিও করি না, কারোর কথা মতো, কারোর ইশারায় আমি নাচি না। আমার যেটা ভালো মনে হবে আমি সেটা ভিডিও করি। আমি যেটা বুঝবো, কারোর বাবার ক্ষমতা নেই আমাকে অন্য কিছু বোঝানো, কারোর ইশারায় আমি চলি না, সে সীমাই হোক আর লিসাই হোক। আর কারোর সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই, ওই গ্রুপে কারোর সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। আজ অব্দি লিসা বলতে পারবে না তার সঙ্গে আমার কোনো কথা হয়েছে, দিয়া, মধুমিতা, কারোর সঙ্গে কথা হয়নি। ব্যক্তিগতভাবে কেউ আমাকে কোনোদিন কোনো মেসেজ করেনি। আজকে আমাকে দিয়া মেসেজ করলো, মেসেজটা কি করেছে আমি তোমাদের একটু পড়ে শোনাই। হাই গীতা আন্টি, কেমন আছো? দেখো, কর্মা ইজ ব্যাক। আমরা কিন্তু কিছুই করিনি না, কাউকে গ্রুপ থেকে বেরিয়ে কোথাও নিন্দা করেছি, তাও দেখো কি নোংরামি চলছে। ওরা সত্যি কথা, ওরা গ্রুপ থেকে বেরিয়ে গেছে কিন্তু কোথাও গিয়ে কোনো কমেন্ট করেনি। ফেক আইডি নিয়ে অন্য একজন করে এদের দোষ দিয়েছিল। আমাদের অপমানের জবাব তো ভগবান দিয়ে দিল বলে হাসির ইমোজি। লিসা, সকলের প্রাণ লিসা এখন গু ছড়াচ্ছে। ছি, একদম দিয়া যদি আমার ভিডিওটি দেখে থাকো, কমেন্ট করো। তবে যেদিন তোমাদের নিয়ে সীমা ওই লাইভটা করেছিল, আমি লাইভ শেষে সীমাকে ফোন করে বলেছিলাম, সীমা ব্যাপারটা হয়তো ঠিক হলো না, ওদের 2 বোনের কথা লাইভে বললে তুমি ভুল করলে। তখন সীমা আমাকে বলেছিল, না গীতাদি, এই ফেক আইডি নিয়ে ওরাই করছে, এবং সীমাকে সেটা বোঝানো হয়েছিল। আজকে না কালকের লাইভে সীমা তার ভুল স্বীকার করে নিল। ভুল মানুষ মাত্রই হয়। আর সীমাকে বলবো, সীমা এখনো সাবধান হও, মানুষের সঙ্গে মিশতে গেলে অনেক সাবধান হতে হবে, নইলে পদে পদে ঠকতে হবে। আজকে যাকে তুমি বিশ্বাস করেছো, ভরসা করেছো, সেই তোমার নামে বদনাম করছে, তোমার শত্রুর সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছে। আমার কথা কি, আমি যাকে ভালোবাসবো তার সঙ্গে মিশবো না, তার দোষ দেখলে তার সঙ্গে মিশবো না, কিন্তু তার শত্রুকে বন্ধু করব না। থাক না, এমনি থাক। কি দরকার ছিল লিসা এইসব নোংরামি করার? তোমার সীমার বিরুদ্ধে এলিগেশন, তুমি ডাইরেক্ট সন্দীপকে বলতে, সন্দীপের কাছ থেকে বুঝে নিতে যে টাকা তুমি দিয়েছো সেটা সন্দীপ পেয়েছে কিনা, কি যে জিনিসটা তুমি কিনতে দিয়েছো সেটা সঠিক কিনা। তুমি তো ভুল করলে, তোমার তো সন্দীপের কাছ থেকেই সবকিছু বুঝে নিতে পারতে, আমাদের বলতে, আমরা তোমাকে হেল্প করতাম, আমরা বুঝে নিতাম সীমা কতটা ভুল কতটা ঠিক। ইপসিতা ছিল, ইপসিতা গ্রুপে না থাকলেও ইপসিতার সঙ্গে তো তোমার যোগাযোগ ছিল, ইপসিতাকে বলতে পারতে। ইপসিতার সঙ্গে সীমার খুব অন্তরঙ্গ, আমার থেকে বেশি ইপসিতার সঙ্গে বন্ধুত্ব, কারণ সীমা আমার ছোট, ইপসিতা ছোট, ওদের বন্ধুত্বটা গাঢ়, আমার সঙ্গে অত কথা বলার সময় হয় না। তুমি ইপসিতাকে বলতে পারতে, কিন্তু না, তুমি কি করলে না, তোমাদের ব্যক্তিগত জিনিসগুলো অন্যের হাতে, অন্য চ্যানেল দিয়ে দেখিয়ে দিলে। এর থেকে ভালো করতে, যদি তুমি তোমার নিজের চ্যানেল, তুমি তো চ্যানেল খুলেছো, মনে পড়ে সেই চ্যানেল খোলার দিনের কথা? তোমাকে সন্দীপের কমেন্টের নিচে গিয়ে তোমার কমেন্টের পরে বলেছিল তোর চ্যানেল কেউ দেখবে না, তুমি গ্রুপে এসে হাল্লা মাচিয়ে দিয়েছিলে, আমার চ্যানেল আছে, এটা গ্রুপ থেকে কে ফাঁস করলো। আমি সেদিন প্রতিবাদ করেছিলাম যে চ্যানেল খুলেই ইউটিউবের সাজেস্ট পেজে চলে আসে, ফেসবুকের পেজ থেকে চলে আসে চ্যানেল, ইউটিউবের সাজেস্টে চলে আসে, কারণ আমি দেখেছি তোমার চ্যানেল, আমি লাইক করলে আমার বন্ধু বান্ধবরাও সেই চ্যানেল পেয়ে যায়। কিন্তু তুমি বিশ্বাস করোনি, তুমি ভেবেছিলে এই দিয়া, মধুমিতা এই তোমার চ্যানেলের কথা ইউটিউবে গিয়ে ফেক আইডি নিয়ে লিঙ্ক কমেন্ট করছে। এখন তো বুঝছি
তুমি ফেক আইডি তৈরি করে এগুলো করেছিলে। কেন করেছিলে এগুলো? কিসের জন্য? কিসের জন্য? তুমি একটা বাংলাদেশি মেয়ে, আমাদের ইন্ডিয়ায় এসেছিলে, আমরা তোমাকে অতিথি বলে বরণ করে নিয়েছিলাম, আদর করে বুকে জড়িয়ে ধরেছিলাম। তুমি তার ফলস্বরূপ কি বেরোলে? কি বেরোলে তুমি? এখনো না আমার মাঝে মাঝে আমি ধন্দে পড়ে যাচ্ছি। লিসা এটা করেছে। লিসা যে সীমাকে মা বলে ডাকতো, সীমা লাইভে এলে হইচই করে ফেলে দিত, সীমা লাইভে এসছে, সীমা লাইভে এসছে, সবাই এসো গ্রুপে তুমি ভয়েস দিতে। মনে আছে সন্দীপের মানে সন্দীপকে কত ভালোবাসতে, সন্দীপের মাকে কত ভালোবাসতে। আজকে সন্দীপ আর সীমার মাঝে তুমি কি বলতে চেয়েছিলে বুঝলাম না। তুমি তাদের কাছে একরকম বলেছো, সীমার কাছে আর একরকম বলেছো। কেন করো এগুলো? এতে কি হবে তোমার? এতে কি হবে? সীমার দোষ থাকলে ধরিয়ে দাও। আর যদি সীমার দোষ ধরাতে না পারো, যেটা করেছো তার জন্য তুমি তৈরি থেকো। ঈশ্বর তোমাকে শাস্তি দেবে। ঈশ্বর তোমাকে শাস্তি দেবে। জানি না কতদূর কি বললাম। তবে ওই যে 7টা গ্রুপ তুমি তৈরি করেছিলে না, সেই গ্রুপগুলো কিন্তু তুমি তৈরি করেছিলে, সীমা তৈরি করেনি। এবং ওই গ্রুপের তুমি অ্যাডমিন, এ কথা বলেছো তো? এই কথাগুলো, এই রিপোর্টগুলো তুমি দিয়েছো তো? কেন করেছিল ওই গ্রুপগুলো? কারণ এই গ্রুপে কারোর সাথে তোমার গন্ডগোল বাঁধলে তুমি তাকে বাদ দিয়ে একটা গ্রুপ তৈরি করতে, সেই গ্রুপে আবার যদি তোমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো তাকে বাদ দিয়ে আরেকটা গ্রুপ করতে। এই করে তুমি 7টা গ্রুপ করেছিলে। এখন শুনতে পাচ্ছি, আমি জানতাম না। আজকে আমি একজনের লাইভ থেকে দেখলাম এবং সেই গ্রুপের নামগুলো সব পটপট করে বললো। এই তথ্যগুলো তো তুমি দিয়েছো, তাই না? এই তথ্য আমাদের তো কোনোদিন দাওনি যে আমাদের আরো 7টা গ্রুপ আছে। দাওনি তো, আমরা জানতামই না। জানি না এই গ্রুপগুলোর কথা সীমা জানে কিনা, আমি তো জানতাম না। যারা আমাদের গ্রুপে আছো তারা এই ভিডিওতে একটু কমেন্ট করো তো, এই 7টা গ্রুপের কথা কেউ জানতে কিনা। আজকে তো সব নাম শুনলাম এবং এই গ্রুপের প্রত্যেকের আমি জানি অ্যাডমিন, এখন মনে হচ্ছে অ্যাডমিন হচ্ছে। এবং আমি সীমার কাছে শুনলাম এই গ্রুপগুলো সব নাকি অ্যাডমিন হচ্ছে লিসা, এবং ওই তৈরি করেছে সব গ্রুপগুলো। এই গ্রুপে কোনো টাকা পয়সা নিয়ে কোনো দিন কোনো কথা হয়নি, কোনো দিন কোনো কথা হয়নি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে টাকা নেওয়ার কথা বলা হচ্ছে পুরো ভুল। কোনো গ্রুপে কোনো টাকা নেওয়া হয়নি। যেটুকু লেনদেন যার মাধ্যমে হয়েছে উপহার সব ব্যক্তিগত। যারা করেছে তারা সীমাকে, সন্দীপকে ডাইরেক্ট করেছে লিসার মাধ্যমে। কোনো গ্রুপের মধ্যে কোনো লেনদেন হয়নি। এটা আমি জোর গলায় বলছি, জোর গলায় বলছি। গ্রুপে আরো যারা আছো, আজকে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার এসে কমেন্ট করো যে এই গ্রুপের মধ্যে কোনো লেনদেন হয়েছে কিনা। আমি তো কারোর সঙ্গে পরামর্শ করে ভিডিও করছি না। আজকে আমি ভিডিও করবো, কেউ জানেও না যে আমি আজকে এই গ্রুপ নিয়ে কোনো কথা বলবো। আমাকে সমাধি বলছে, এই গীতাদি গ্রুপে টাকা লেনদেন হয়? কই, আমি তো টের পাই না। দেবশ্রী আমাকে জিজ্ঞেস করছে গ্রুপে নাকি টাকা লেনদেন হয়, কই আমি তো জানি না। গ্রুপে তো টাকা লেনদেন হয় না, তো তোমরা জানবা কি করে, আমরা জানবো কি করে? যারা উপহার পাঠিয়েছে ডাইরেক্ট পাঠিয়েছে। যাই হোক, জানি না কি দিয়ে কতদূর করলাম, ভুল বললাম না ঠিক কতটা ঠিক বললাম না, মাথা হ্যাং হয়ে গেছে, মাথা হ্যাং হয়ে গেছে। যাই হোক, কতটুকু তোমাদের বোঝাতে পারলাম জানি না, তবে যতটুকু বোঝাতে পারলাম ততটুকুই এই পর্যন্ত থাকলো। যদি প্রয়োজন হয় আরো কিছু বলার, অবশ্যই বলবো। কারণ আমি কারোর খেয়ে বসে নেই, কেউ আমাকে কিনে রাখিনি। সে লিসাই হোক, সীমাই হোক, আর যাই হোক, আমি যেটা দেখবো সেটা বলবো। আমি দেখিনি হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো টাকা লেনদেন হতে, আর আমাদের গ্রুপে কোনো টাকা লেনদেন হয় না। যাই হোক বন্ধুরা, আজকে এইটুকু বললাম। দেখা যাক পরবর্তী কত দিকে সীমা কতটা প্রমাণিত হয় অপরাধী, আর যারা বলছে এলিগেশন দিচ্ছে তারা কতটা প্রমাণ করতে পারে, আর সীমা নিজেকে কতটা নিরাপরাধ করতে পারে, প্রমাণ করতে পারে, সেটার দেখার অপেক্ষায়। তাছাড়া তো আর আমাদের করার কিছু নেই। তবে ভিউয়ার্সরা তোমাদের কাছে, তোমরা আমাদের থেকে অনেক জ্ঞানী, অনেক বুঝদার, তোমরা জানো, তোমরা বোঝো, তোমরা আমাদের ভুল ধরিয়ে দাও। অবশ্যই তোমরা কমেন্ট করো যদি আমি কোথাও ভুল বলে থাকি। তা চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থাকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।